আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আমাদের দৈনন্দিন জীবনের বিজ্ঞান আর বাস্তবতার জ্ঞানগুলো আসলে কতটা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে মনে হয় যেন একদম নিখুঁত, তাই না? কিন্তু আজ আমরা এই নিখুঁত নিশ্চয়তার ধারণার গভীরে গিয়ে দেখব। আমরা দেখব কিভাবে আমাদের অকাট্য বলে মনে হওয়া বৈজ্ঞানিক জ্ঞান আসলে একটা ভঙ্গুর তাসের ঘরের মতো হতে পারে, যা দার্শনিক ডেভিড হিউমের তীক্ষ্ণ যুক্তির আঘাতে যে কোনো মুহূর্তেই হুড়মুড় করে ভেঙে পড়তে পারে। শুরুতেই একটা বেশ দারুণ আর সত্যি বলতে কিছুটা মর্মান্তিক উদাহরণ দেওয়া যাক। বার্ট্রান্ড রাসেলের সেই বিখ্যাত টার্কি উপমার কথা ধরা যাক। ধরুন একটা টার্কিকে প্রতিদিন সকালে নিয়ম করে খাবার দেওয়া হচ্ছে। অতীতের এই নিয়মিত অভিজ্ঞতার উপর ভিত্তি করে টার্কিটা সম্পূর্ণ নিশ্চিত হয়ে যায় যে আগামীকালও সে খাবার পাবে। এই ধারণাটা চমৎকারভাবে কাজ করে ঠিক থ্যাঙ্কসগিভিং বা তাকে জবাই করার আগের দিন পর্যন্ত। শুধুমাত্র অতীতের অভিজ্ঞতার ওপর চোখ বন্ধ করে নির্ভর করাটা কিভাবে হঠাৎ করে এবং মারাত্মকভাবে ব্যর্থ হতে পারে একবার ভেবে দেখুন তো। আর এই ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যায় ঐতিহাসিক ব্ল্যাক সোয়ান বা কালো রাজহাঁসের উদাহরণটা দেখলে। শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপীয়রা কেবল সাদা রাজহাঁস দেখেছে। এই অসংখ্য পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তারা একটা পরম সত্যে পৌঁছেছিল যে সব রাজহাঁস সাদাই হয়। কিন্তু তারপর তারা অস্ট্রেলিয়ায় গেল এবং প্রথমবারের মতো কালো রাজহাঁস আবিষ্কার করল। চোখের পলকে তাদের শত শত বছরে জমানো শতভাগ নিশ্চিত জ্ঞান ভুল প্রমাণিত হল। এটি ভবিষ্যৎবাণী করার ক্ষমতা সম্পর্কে আমাদের যে একটা বিভ্রম আছে সেটাকে পুরোপুরি ভেঙে দেয়। তো আজকের এই আয়োজনে আমরা মূলত 4টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত হিউমের ফোর্ক বিশ্লেষণ, এরপর কার্যকারণের আসল সত্য, তারপর আরোহ অনুমানের সমস্যা এবং শেষে এর দার্শনিক প্রভাব। চলুন তাহলে প্রথম বিষয়টা অর্থাৎ হিউমের ফর্ক বা হিউমের কাঁটা চামচের বিষয়টা একটু ঘেঁটে দেখি। দার্শনিক ডেভিড হিউম মানুষের সব জ্ঞানকে দুটো সুনির্দিষ্ট ভাগে ভাগ করেছেন। একেই বলা হয় হিউমের ফর্ক। একদিকে আছে রিলেশনস অফ আইডিয়াজ বা ধারণার সম্পর্ক। এগুলো মূলত গণিত বা যুক্তির মতো বিষয়। যেমন ধরুন অবিবাহিত পুরুষেরা ব্যাচেলার। এই ধারণাগুলো এদের সংজ্ঞার দিক থেকেই সত্য। এখানে কোনো মিথ্যা বাক্য যেমন তিমি একটি মাছ কেবল ধারণাগতভাবেই ভুল প্রমাণ করা যায়। অন্যদিকে আছে ম্যাটার্স অফ ফ্যাক্ট বা বাস্তব তথ্য। এগুলো পুরোপুরি আমাদের ইন্দ্রিয়ের ওপর নির্ভরশীল। যেমন বরফ সাদা। এই তথ্যগুলোর বিপরীত কিছু কল্পনা করলে তা কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের কোনো যৌক্তিক নিয়ম ভঙ্গ করে না। কেউ যদি বলে প্লেটো ৩৯৯ খ্রিস্টপূর্বাব্দে মারা যান, এটা একটা মিথ্যা তথ্য হতে পারে, কিন্তু এটা অবাস্তব কিছু না। মনে রাখতে হবে হিউমের মতে কোনো জ্ঞান একই সাথে এই দুই ভাগে থাকতে পারে না। এখন প্রশ্ন হলো এই গাণিতিক সত্য বা ধারণার সম্পর্কগুলোকে আমরা প্রমাণ করি কিভাবে। এর একটা দারুণ উপায় হলো রিডাক্টিও অ্যাড অ্যাবসার্ডাম। ব্যাপারটা হলো কোনো কিছু প্রমাণ করতে চাইলে প্রথমে ধরে নিতে হয় যে এর বিপরীত কথাটাই সত্য। যেমন ধরে নেওয়া যাক একটা বৃহত্তম মৌলিক সংখ্যা আছে। এরপর আমরা আমাদের জানা গাণিতিক নিয়মগুলো প্রয়োগ করি এবং এক পর্যায়ে একটা যৌক্তিক স্ববিরোধিতা বা কন্ট্রাডিকশন খুঁজে পাই। যেহেতু বিপরীত ধারণাটা একটা স্ববিরোধিতা তৈরি করেছে, তার মানে আমাদের মূল কথাটাই সত্য। হিউম কিন্তু তার এই ফোর্ক তত্ত্ব নিয়ে ভীষণ আপোষহীন ছিলেন। তিনি রীতিমতো নির্দেশ দিয়েছিলেন যে কোনো বইতে যদি গাণিতিক বিমূর্ত যুক্তি বা বাস্তব পরীক্ষামূলক তথ্য এই দুটোর কোনোটিই না থাকে, তবে সেটা আগুনে পুড়িয়ে ফেলা উচিত। কারণ তার মতে তাতে প্রতারণা আর বিভ্রম ছাড়া আর কিছুই থাকতে পারে না। এই সাহসী এবং কিছুটা হাস্যরসাত্মক উক্তি থেকেই বোঝা যায় হিউম ভিত্তিহীন দার্শনিক জল্পনা কল্পনার কতটা ঘোর বিরোধী ছিলেন। এবার আসা যাক আমাদের দ্বিতীয় বিষয়, কার্যকারণ বা কজ অ্যান্ড এফেক্টের আসল সত্যে। বাস্তব তথ্যগুলো নিয়ে যখন আমরা ডিল করি তখন আসলে কি ঘটে? ব্যাপারটা একটু সহজ করে ভাবা যাক। হিউম এখানে খুব পরিচিত কিছু উদাহরণ দিয়েছেন। ধরুন পুল খেলার সময় সাদা বলটার ঠিক মাঝখানে আঘাত না করে কিছুটা পাশে আঘাত করলে বলটা স্পিন করতে থাকে। অথবা যখন এক টুকরো তাজা রুটি খাওয়া হয় তখন শরীরে একটা পুষ্টি আর শক্তির অনুভূতি তৈরি হয়। আমরা এই ঘটনাগুলো প্রতিদিন দেখি আর অবচেতনভাবেই ধরে নিই যে প্রথম ঘটনাটাই দ্বিতীয় ঘটনাটার কারণ। কিন্তু আমরা যখন বলি একটার কারণে আরেকটা ঘটছে, তখন আসলে আমরা কি দেখি? হিউমের 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। প্রথমত, কারণ সবসময় ফলাফলের আগে ঘটে। দ্বিতীয়ত, দুটো ঘটনা সর্বদা একসাথে যুক্ত থাকে। তৃতীয়ত, তারা স্থান এবং সময়ের দিক থেকে কাছাকাছি থাকে। আর চতুর্থত, বারবার এমনটা দেখার ফলে আমাদের মনের ভেতর একটা প্রত্যাশা তৈরি হয় যে প্রথমটা ঘটলে অবশ্যই দ্বিতীয়টা ঘটবে। এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে লুকিয়ে আছে। একদিকে আছে ধ্রুব সংযোগ বা কনস্ট্যান্ট কনজাংশন, যা আমরা বাস্তবে দেখতে পাই, অর্থাৎ একটা ঘটনার পর আরেকটা ঘটনা বারবার ঘটা। অন্যদিকে আছে অপরিহার্য সংযোগ বা নেসেসারি কানেকশন,
আমরা মনে মনে ধরে নেই যে দুটো ঘটনার মধ্যে এমন একটা অদৃশ্য শিকল বা বাঁধন আছে যার কারণে প্রথমটা ঘটলে দ্বিতীয়টা ঘটতে বাধ্য। কিন্তু হিউমের মতে আমরা জীবনেও এই অদৃশ্য সংযোগটা দেখতে পাই না। আমরা কেবল ঘটনাগুলোর পরপর ঘটা পর্যবেক্ষণ করি মাত্র। হিউম এই অদৃশ্য শক্তির ধারণাকে একেবারে বাতিল করে দিয়েছেন বিখ্যাত ওকামের রেজার নীতি দিয়ে। ওকামের রেজার নীতির মূল কথা হল অযথাই জটিল এবং অপ্রমাণযোগ্য অনুমানগুলোকে ছেঁটে ফেলা। যেহেতু আমরা কখনোই কোনো অপরিহার্য সংযোগ দেখতে পাই না, কেবল ঘটনার পরপর ঘটা দেখি, তাই হিউমের মতে ওই অদৃশ্য শক্তির ধারণাটা স্রেফ একটা অপ্রয়োজনীয় দার্শনিক জটিলতা। আর ঠিক এখান থেকেই শুরু হয় আমাদের তৃতীয় বিষয়, আরোহ অনুমান বা প্রবলেম অফ ইন্ডাকশনের সেই বিখ্যাত সমস্যা। একবার গভীরভাবে ভেবে দেখুন তো, আগামীকাল সকালে যে সূর্য উঠবেই এটা আমরা এত জোর দিয়ে কিভাবে বলি? এর পেছনের যৌক্তিক ভিত্তিটা আসলে কি? আমরা ধরে নিই যে ভবিষ্যৎ সবসময় অতীতের মতোই হবে, কিন্তু এই ধারণার ভিত্তি কতটা মজবুত? আমরা কিভাবে বলি যে অতীত থেকে ভবিষ্যতের এই অনুমানটা সঠিক? আমরা বলি অতীতে তো এটা কাজ করেছে, তাই এটা সঠিক। কিন্তু খেয়াল করে দেখুন, এই যুক্তিটা নিজেই একটা বিশাল অনুমানের উপর দাঁড়িয়ে আছে, আর তা হল ভবিষ্যৎ অতীতের মতোই হবে। আর সবচেয়ে বড় সমস্যা হল এই ধারণাটা নিজেই অতীতের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি হওয়া একটা অনুমান। অর্থাৎ আমরা একটা অনুমানকে প্রমাণ করার জন্য সেই একই অনুমানকেই যুক্তি হিসেবে ব্যবহার করছি। এটা একটা চক্রাকার যুক্তি বা সার্কুলার রিজনিং, যার আসলে কোনো নিরেট যৌক্তিক ভিত্তি নেই। এবারে আসি আমাদের শেষ পর্বে, এর দার্শনিক প্রভাব। হিউমের এই কথাগুলো বিজ্ঞান আর দর্শনের জগতে কেমন প্রভাব ফেলেছিল? হিউমের এই চরম সংশয়বাদ তখনকার দার্শনিক মহলে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছিল। বিশেষ করে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। কান্টের জ্ঞানতত্ত্ব মূলত হিউমের ধারণারই একটা পরিমার্জিত রূপ। কান্ট হিউমের ধারণার সম্পর্ককে নাম দিয়েছেন বিশ্লেষণাত্মক সত্য বা অ্যানালিটিক ট্রুথস, আর বাস্তব তথ্যকে বলেছেন সংশ্লেষক সত্য বা সিনথেটিক ট্রুথস। হিউমের সংশয়বাদ থেকে বিজ্ঞানকে বাঁচাতে কান্ট সিনথেটিক আপ্রায়োরি নামের একটা নতুন ধারণার অবতারণা করার চেষ্টা করেছিলেন। এরপর বিংশ শতাব্দীতে এলেন লজিক্যাল পজিটিভিস্ট বা যৌক্তিক দৃষ্টবাদীরা। তারা কান্ট আর হিউমের এই যুক্তিকে বৈজ্ঞানিক তত্ত্বের পাহারাদার হিসেবে ব্যবহার করেছিলেন। তারা একটা তত্ত্বের গাণিতিক রূপকে এর পরীক্ষামূলক অংশ থেকে পুরোপুরি আলাদা করেন। তাদের মূল কথা ছিল অত্যন্ত কড়া। যদি কোনো তত্ত্বের এমন কোনো প্রভাব না থাকে যা বাস্তবে পর্যবেক্ষণ করা যায়, তবে সেই তথ্য সম্পূর্ণ অর্থহীন। হিউমের সেই বই পড়ানোর নীতিরই যেন এক আধুনিক বৈজ্ঞানিক সংস্করণ। এত সব আলোচনার পর আমরা এখন এমন একটা অস্বস্তিকর উপসংহারের সামনে দাঁড়িয়ে আছি যা পুরো বিজ্ঞানের ভিত্তিকেই নাড়িয়ে দেয়। যদি অতীত থেকে ভবিষ্যতে কি হবে তার কোনো বিশুদ্ধ যৌক্তিক ভিত্তিই না থাকে, তবে বিজ্ঞানের নিয়মের প্রতি আমাদের এই অগাধ বিশ্বাস কি শেষ পর্যন্ত কেবল একটা পার্শ্ববিক প্রবৃত্তি আর অভ্যাস? রাসেলের সেই টার্কির মতোই আমরাও কি স্রেফ অভ্যাসের দাস? আমাদের সবচেয়ে উন্নত বৈজ্ঞানিক অর্জনগুলো কি তবে বিশুদ্ধ যুক্তির উপর দাঁড়িয়ে নেই, বরং এগুলো কি শুধুই আমাদের মনস্তাত্ত্বিক স্বভাব? এটা এমন একটা প্রশ্ন যা মানবজ্ঞানের ভিত্তি নিয়েই আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। এই গভীর চিন্তার খোরাক নিয়ে নিশ্চয়ই আবার কথা হবে।